সাতটি কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আপনারা জানেন বাংলাদেশের মানুষ এখন একটি পরিবর্তন চায়। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো মানুষ এখন আর হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, নিপীড়ন, নির্যাতন এই ধরনের পুরাতন রাজনৈতিক শিষ্টাচারে আর ফিরে যেতে চায় না। নতুন রাজনীতি গঠন করার জন্যই আজ তারা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ রাজনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য এখন তাদের বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের সিংহভাগ দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে। এই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যে 7টি কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হতে পারে, আমার বিশ্লেষণে সেই 7টি বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই জামাত কেন ক্ষমতার দ্বার প্রান্তে। প্রথম কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতায় বর্তমান সময়ের সবচাইতে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী গত প্রায় 1 বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যে সুসম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সকল রাষ্ট্রের রাষ্ট্রদূত সহ তারা আজকের জামায়াতে ইসলামীর কার্যালয়ে এসে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেন, মতামত দিচ্ছেন, মত বিনিময় করছেন, সেটা আজকের জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন হলে নতুন সরকার গঠিত হওয়ার একটি সিগন্যাল আমরা সাধারণত লক্ষ্য করি কূটনৈতিক তৎপরতার উপর ভিত্তি করে। তো জামায়াতে ইসলামীর চাইতে কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে গত 1 বছরে অন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে নেই, বরং প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে যে মিশনগুলো কাজ করছে সেই মিশনের রাষ্ট্রদূতগণ তার সাথে সাক্ষাতে মিলিত হচ্ছেন, জানতে চাচ্ছেন সরকার গঠন করলে জামাত কিভাবে এগিয়ে যাবে, কি তাদের কর্মপদ্ধতি, এদেশের নারীদের জন্য, এদেশের ভিন্ন ধর্মের মানুষের জন্য, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, এদেশের বিরোধী দল সরকারি দলের জন্য জামাতের কি কর্মপদ্ধতি রয়েছে, সার্বিক সকল বিষয় তারা খোঁজ নিচ্ছেন। পাশাপাশি ব্যবসা বান্ধব বিদেশের বিভিন্ন রাজনৈতিকভাবে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে, এই সকল বিষয়ে তারা রেগুলার তাদের সাথে যোগাযোগ রাখছেন। সেখান থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীর সরকার গঠন করবে। 2, রাজনৈতিকভাবে সুশৃঙ্খল এবং বাংলাদেশে এখন সবচাইতে নমিনেশন যাদের 300 আসনে কনফার্ম, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনারা জানেন জয়যুক্ত হতে হলে একটা অন্যতম প্রধান শক্তি হচ্ছে সুশৃঙ্খল সংগঠন যাদের থাকবে তারাই জয়যুক্ত হবে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এখনও তাদের সেই সকল নেতৃত্ব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। যারা নির্বাচনের কথা বলছি, আমরা অনেক রাজনৈতিক দলই এখন পর্যন্ত সেই নির্বাচনে তাদের দলীয় প্রার্থী নমিনেশন কনফার্ম করতে পারেনি, বরং তাদের এক একটি জায়গায় 10 জন, 12 জন, 15 জন পর্যন্ত যুদ্ধে লিপ্ত রয়েছে যে কে সেখান থেকে তাদের দলের নমিনেশন পাবেন। পক্ষান্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলের শৃঙ্খলার পরিচয় দিয়ে 300 আসনেই তাদের প্রার্থী এবং তাদের সাথে যারা জোট করবেন জোটেরও প্রার্থী প্রায় সকল আসনেই কনফার্ম হয়ে রয়েছে। শুধুমাত্র তাদের সমঝোতা হলেই সেই সকল প্রার্থীদের তালিকা কিন্তু সামনে চলে আসবে। সেই কারণে আমি মনে করি যে জামায়াত ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে। 3 নম্বর কারণ হচ্ছে জুলাই বিপ্লবে জামায়াত ইসলামীর অবদান, শিবিরের অবদান। বাংলাদেশের মানুষ বাস্তবতা জানে এবং তারা স্বীকার করে যে এই দেশে 5ই আগস্টকে সংগঠিত করা সম্ভব হতো না যদি সত্যিকার অর্থে জামায়াত শিবিরের নেতৃত্ব তারা সামনে সঠিকভাবে প্রতিফলন ঘটাতে না পারতেন কিংবা তারা সেই জায়গায় কৌশলী ভূমিকা নিতে না পারতেন। 5ই আগস্টের শেখ হাসিনাকে বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা তাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম অবদান হচ্ছে এই বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশের সিংহভাগ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। অতএব সে কারণে আমি মনে করি এই বিপ্লব যাদের হাত দিয়ে হয়েছে তাদেরকেই বাংলাদেশের মানুষ বেছে নেওয়ার জন্য বসে আছে এবং তাদের কারণেই আজকের বাংলাদেশের মানুষ একটু হলেও স্বাধীনতা পেয়েছে এবং গণতন্ত্র খুঁজে পাচ্ছে বলে মনে হচ্ছে। 4 নম্বর কারণ, শহীদ ও নির্যাতনের দল হচ্ছে জামাত। বাংলাদেশে 2013 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সবচাইতে বেশি কোনো রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে যদি জেলের মধ্যে নিয়ে খুন করা হয়, তারপরে তাদেরকে বিনা বিচারে তাদের সেখানে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কাউকে জেলখানায় ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামীর শীর্ষ প্রায় 11 জন নেতা যাদেরকে এখন পর্যন্ত বিভিন্ন মামলায় মিথ্যা নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, 5 থেকে 6 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাশেম আলী, তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গোলাম আজম সাহেব, এরকম করে বিভিন্ন নেতাদেরকে তারা হত্যা করেছে। আজকের সেই জায়গায় গোলাম আজম সাহেব সহ যাদেরকেই হত্যা করেছে সেই হত্যার নজরানা কিন্তু বাংলাদেশের জনগণ এখন নিতে চাচ্ছে। আমি মনে করি গত 16 বছরে সবচেয়ে বেশি নেতাকর্মী গুম,
খুন, আয়নাঘর, নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামীর এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। বিশেষ করে আপনারা জানেন যে আয়নাঘর প্রতিষ্ঠিত করেছিল আওয়ামী লীগ। সেই আয়নাঘর থেকে আমরা 2 জন ব্যক্তিকে 5ই আগস্টের পরে ফেরত পেয়েছি। তার মধ্যে হচ্ছেন একজন গোলাম আজমের সন্তান, আর একজন হচ্ছে মীর কাসেম আলীর সন্তান। এই 2 জনকেই আমরা কিন্তু আয়নাঘরের চাক্ষুষ প্রমাণ হিসেবে জাতির কাছে পেয়েছি। অতএব জামাত ইসলামী এই সকল জুলুম, নির্যাতন এবং শহীদদের দল হিসেবে থাকার কারণেই আজকে তারাই আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবেন, এটাই বাস্তবতা। 5 নম্বর হচ্ছে জনগণ এখন একটি পরিবর্তন চায়। সেই পরিবর্তন হচ্ছে নতুনত্ব চায়। জনগণ আর হিংসা চায় না, বিভেদ চায় না। জনগণ কারো সাথে কোনো ধরনের শত্রুতা চায় না, মামলা হামলার রাজনীতিতে আর জড়াতে চায় না। জনগণ প্রতিদিন আর নতুন করে খুনাখুনি চায় না। এই সকল অপরাজনীতি রুখতেই জনগণ দেখেছে গত 1 বছর সবচেয়ে কারা ক্লিন ইমেজে বাংলাদেশের রাজনীতি করেছে। সে কারণে জনগণই এখন নিজ দায়িত্বে পরিবর্তন চায়। এমনও দেখেছি আমি ক্যাম্পেইন করে যে বাংলাদেশের জনগণ অনেক জায়গায় ক্যান্ডিডেটকেও হয়তো চেনে না, কিন্তু তারা বাংলাদেশ জামাত ইসলামকে চেনে, দাঁড়িপাল্লাকে চেনে, এবং তারা সে কারণেই পরিবর্তনটা করতে চায় তাদের উপরে ভর করে। আজ সে কারণে আমার মনে হচ্ছে জনগণ যেখানে শক্তিশালী এবং সত্যিকার অর্থে জনগণ যেখানে পরিবর্তন চায়, সেখানে পৃথিবীর কেউ তাদেরকে দবিয়ে রাখতে পারে না। এবং এই কারণেই, বাস্তবসম্মত কারণেই জনগণ পরিবর্তন চায় বিদায়ী জামাত ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবই সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। 6 নম্বর কারণ হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের লিডারশিপ। আপনারা জানেন তিনি সকল রাজনৈতিক দলের কাছে এখন একটি আলোচনার পাত্রে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করে যে বাংলাদেশকে নিরাপদ নেতৃত্ব দিতে হলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিকল্প নেই, যিনি এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষার্থী, সাংবাদিক, ছাত্র, ছাত্রী, কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে শান্তিতে রাখতে পারবেন এবং সেটা রাখার মানসিকতা আছে। তার নাম ডাক্তার শফিকুর রহমান। তার এই লিডারশিপের কারণেই আজকের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন দলে দলে জামাত ইসলামকে ভোট দিতে প্রস্তুত এবং তার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত। আমার বিশ্বাস ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই উদারতা, আন্তরিকতা, প্রজ্ঞা, একনিষ্ঠ প্রচেষ্টা এবং দেশপ্রেম বাংলাদেশ জামাত ইসলামীকে এগিয়ে নিয়ে আগামী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে, কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশে যে ঐক্যের প্রচেষ্টা অব্যাহত আছে, আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল মিলে সমঝোতার ভিত্তিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সমঝোতাও হচ্ছে মূলত ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা এবং আন্তরিকতার কারণে। তিনি চৌকাশ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে চাচ্ছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে বিভিন্ন মতের মানুষদেরকে নিয়ে সংসদ সাজাতে চাচ্ছেন। তিনি এককভাবে কোনো নিজের মানুষদেরকে নিয়ে এই সংসদ চালাতে চান না, বরং বাংলাদেশটাকে সমগ্র মানুষকে একত্র করে সঠিক নেতৃত্ব তিনি প্রতিষ্ঠিত করতে চান। এবং সে কারণে অনেক সময় মতদ্বৈততা থাকা সত্ত্বেও ভিন্ন আদর্শের মানুষদেরকেও তিনি মূল্যায়ন করছেন। আর এই নেতৃত্বের কারণেই জামাত ইসলামের প্রতি মানুষের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং জনগণ আস্থা রাখা শুরু করেছে। তাই আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বের কারণেই আগামীতে সরকার গঠিত হলে জামাত ইসলামের নেতৃত্বেই সরকার গঠিত হবে। আপনারা জানেন 7 নম্বর কারণ আমি যেটা বলেছি সেটা হচ্ছে ডাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কার অবস্থা এবং ডাকসুর পরবর্তী যে সকল জায়গায় নির্বাচন হয়েছে সেই জায়গাগুলোতেও জামাত সমর্থিত ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরের নেতৃত্বের প্যানেলই সবচেয়ে বেশি সিট পাচ্ছে, সবচেয়ে বেশি তাদের প্যানেলের সদস্যরা জয়যুক্ত হচ্ছে। এর মাধ্যমে প্রমাণিত হয় শিক্ষিত, সজ্জন, সাধারণ শিক্ষার্থী যারা আজকের উদার চিন্তার মানুষ, বিশ্ববিদ্যালয় করে মুক্তভাবে পড়াশোনা করছেন, চলাফেরা করছেন, তারাও এখন আর পুরাতন রাজনীতিতে আস্থা রাখতে পারছে না। তারা এখন জামাত ইসলাম সমর্থিত সেই ছাত্র শিবিরের প্যানেলের উপরই আস্থা রাখছে। এই আস্থা প্রমাণ করে যে শিক্ষিত সমাজ যেই দিকে যাবে, সাধারণ মানুষও সেই দিকেই যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি শিবিরের প্যানেলকে পছন্দ করতে পারে, তার মানে সেই শিবির হচ্ছে ছাত্র জনতার হৃদয়ের কাছে স্থান অর্জনকারী। তেমনিভাবে জামাত ইসলামীও জনগণের কাছে, হৃদয়ের কাছে স্থান অর্জন করে। আপনারা জানেন যে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যেই মানুষগুলো শহীদ হয়েছে, সবচাইতে বেশি যেই দল শহীদদের পাশে দাঁড়িয়েছে তারা কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামী। বিভিন্ন পরিবারের দায়িত্ব পালন করে তাদেরকে আজও এখন পর্যন্ত তাদেরকে নিয়মিত তাদের পরিবারের দায় দায়িত্ব নিচ্ছেন, শিশু সন্তানদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছেন, হেলিকপ্টারে করে, গাড়িতে করে, লঞ্চে করে, যেখানে যেভাবে পারছেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে পৌঁছে গিয়ে আজকের জনগণকে আশ্বস্ত করা হচ্ছে। হিন্দুদের বাড়িতে ট্রলার ডুবি হচ্ছে, নৌকা ডুবি হচ্ছে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে কিন্তু প্যানেল গিয়ে তারপরে তাদের সাহায্য করছে। এভাবে করে বিভিন্ন পীর, মাশায়েখ, আলেম, ওলামা সকলের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন আজকের এই জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমার সে কারণে আস্থা তৈরি হয়েছে যে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বেই আগামীর জাতীয় সংসদে এই জামাত ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হবে এবং তিনিই সেখানে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ছাত্র জনতার এই যে বিজয়, ডাকসুর বিজয়, এই বিজয় এখন বাংলাদেশের মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে আমরা আর পুরাতন রাজনীতিতে
চেপে বসে থাকবো না, বরং নতুনত্বের রাজনীতি, নতুন বাংলাদেশ গড়ব এবং সকল প্রকার নৈরাজ্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গঠন করব। আমার কাছে এই 7টি প্রধান কারণই জামাত ইসলামী যে প্রধান হতে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে, তাতে আমার আর কোনো সন্দেহের অবকাশ নেই। ইনশাআল্লাহ পিছনের কোনো ষড়যন্ত্র না থাকলে জামাত ইসলামের নেতৃত্বেই সরকার গঠিত হবে, কোনো সন্দেহ তাতে বিন্দুমাত্র নেই। বরং এদেশের সর্বস্তরের জনতা তাদের উপরে আস্থা রাখছে। আর যখন বাংলাদেশের বড় বড় বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে আজকের ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এই হচ্ছে জামাত ইসলামের বিজয়ের অন্যতম একটি কারণ। আসুন আগামীর বাংলাদেশকে আমরা গঠন করি সত্যিকার ন্যায়সঙ্গতভাবে এবং একটি আদর্শ বাংলাদেশ গঠন করি। সেই প্রত্যয়ে আপনারা সকলেই দেশপ্রেমিক ইসলামপন্থী রাজনৈতিক জোটের পক্ষে থাকবেন এবং তাদের সহযোগিতা করবেন, সেই প্রত্যাশায় আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমরা আবার প্রমাণ করলাম, হ্যাঁ, বাংলাদেশ আবার প্রমাণ করলো আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এই যে পূজা হয়ে গেল 5 দিনের দুর্গা পূজা, খুব সুন্দরভাবে শেষ হইল। কিন্তু দুর্গাকে বিসর্জন দেওয়ার জন্য যখন নদীর দিকে নিয়ে যাচ্ছিল, তখন বিজয় র্যালি বের হয়েছিল একটা, মানুষ আর মানুষ, হ্যাঁ, জনসমুদ্র। সামনের ভাগে সবাই নাচানাচি করতেছে, ঢোল বাজাচ্ছে, দুর্গাকে নিয়ে যাচ্ছে, চারিদিকে লোক দাঁড়ায় রয়েছে। এরকম দৃশ্য আমরা বহুদিন পর দেখলাম। একটু অতীতে তাকান তো, গত 15-16 বছরে যখনই দুর্গা পূজা হইতো, কিছু না কিছু তো ঘটতই, অনেক রকম ঘটনা ঘটছে। সনাতনী ভাই বোনদের বাড়িঘর পোড়াইয়া দেওয়া হয়েছে, ওইটা কারা পোড়াইছে তাদেরকে ধইরা আনছে। মনে আছে আপনার, যখন এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের বিচার চলতেছিল, হ্যাঁ, রাজাকারদের বিচার চলতেছিল, ওই টাইমটা একটু খেয়াল করে দেখেন। যখনই একটা রায় ঘোষণা হইতো, এরপরে কিন্তু কেন জানি হিন্দু ভাই বোনদের বাড়িতে আক্রমণ হইতো। আর কারা আক্রমণ করলো ওদেরকে খুঁজা বাইর করার পর দেখা যাইতো ওদের দাড়ি টুপি পাঞ্জাবি পরা। এরকম বহু ঘটনা দেখছি। এমনকি এই যে কুমিল্লায় 2021-এর ঘটনায়, কুমিল্লাতে মনে আছে ধর্মগ্রন্থ রাইখে আসছিল কারা, হিন্দুর দেবীর পায়ের নিচে, মনে আছে? এবং আমাদেরকে সিসি ফুটেজও দেখানো হয়েছিল, এই যে সময় টিভি, 71 টিভি, অনেক টিভি থেকে, যে কিভাবে যাচ্ছে সেই অপরাধী ওই ধর্মগ্রন্থটা ওইখানে রাইখে আসতেছে, এগুলো আমরা দেখছি। দেখেন ওই টাইমে ক্ষমতায় কারা ছিল? আওয়ামী লীগ সরকার, তাই না? তাহলে ওটা কি করে হইলো, কেন হইলো, এগুলো প্রশ্ন উঠতো না আমাদের মনে? আজকে এই প্রশ্ন আরো বড় করে দেখা দিছে আমার মনে অন্তত, যে গত 15-16 বছর এইসব কুটচাল কারা দিত? নিজেরাই কিন্তু এগুলা করতো, জানেন, নিজেরাই এইসব ঘটনা ঘটায়া প্রশাসনের সহযোগিতায় ঘটাইতো। এবং এই কুমিল্লার এই ঘটনাটা আন্তর্জাতিক মিডিয়াতে ছড়ায় গেছিল 2012 থেকে 11 থেকে 16 পর্যন্ত। ওই টাইমও ভাই প্রত্যেক দুর্গা পূজার আগে পরে এবং দুর্গা পূজার মধ্যে কিছু না কিছু ঘটছেই। 33,000 মণ্ডপ, পূজা মণ্ডপ আছে বাংলাদেশে, আমি যতটুকু জানি, আমার জানা ভুলও হইতে পারে। 33,000 পূজা মণ্ডপে পূজা চলছে এই বছর। মানে এই যে ডক্টর ইউনূস স্যারের সরকারের আমলে একটি ঘটনাও ঘটে নাই, কোন রকম কোন অঘটন ঘটে নাই ভাই। কোথাও দেখাইতে পারবেন? যদি ঘটতো তাইলে তো ভাই আওয়ামী লীগের ওরা একটা ইস্যু পাওয়া যেত না, শেখ হাসিনা একটা ইস্যু পাওয়া যেত না, অবশ্যই পাওয়া যেত। এবং মিডিয়ার সামনে চিৎকার করে বলতো যে দেখেন, জঙ্গি ইউনূসের হাতে হিন্দু ভাই বোনদের জীবনের নিরাপত্তা নাই, হিন্দু ধর্মের কোনো নিরাপত্তা নাই, এগুলো তো বলতো ভাই, বইলা ফাটায় ফালাইতো। কিন্তু এরকম কোনো অভিযোগ আসে নাই। কি সুন্দর ভাবে 5টা দিন পার হয়ে গেল, আজকে 6 দিনে পড়ছে ভাই। এবং এই 5 দিনে আমাদের যে মিডিয়া, হ্যাঁ, আমাদের এই যে চ্যানেলগুলো আছে, প্রত্যেকটা চ্যানেল থেকে প্রতিটি পূজা মণ্ডপে গেছে, এবং যারা গেছিল তারাও কিন্তু লাল শাড়ি পরে এমন ভাবে গেছে যেন ওই দুর্গা পূজার উৎসবের একজন। এরকম হয়ে গেছে না ভাই? কিন্তু এরকম যদি না হইতো, কোনো অঘটন ঘটতো, তাহলে কিন্তু ওইখান থেকে চিৎকার আরম্ভ হয়ে যেত। এবং ভারতের মিডিয়া কিন্তু এটা আন্তর্জাতিকভাবে অভিযোগ করতো এখানে হিন্দু ধর্ম নিরাপদ না। এবং সবচেয়ে বড় কথা কি জানেন? বড় প্রশ্নটা কি আসতো, যে এই সরকার একটা পূজাই চালাইতে পারলো না ঠিক মতো, একটা ধর্মের মানুষকে তাদের পূজাই করতে দিতে পারলো না, এরা নির্বাচন করবে কিভাবে? এই প্রশ্নটা করতো না? ইয়েস, এই প্রশ্নটা অবশ্যই করতো, ফাটায় ফালাইতো তো। কিন্তু এখন ফাটায়া না ফালায়া একটা ধন্যবাদ দেওয়া উচিত না ডক্টর ইউনূস স্যারকে? বহুদিন পর দেখলাম শান্তিপূর্ণভাবে পূজা পালন করলো আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা। এই জন্য কি উনাকে কেউ ধন্যবাদ দিচ্ছেন? কেউ ধন্যবাদ দেয় নাই, একটি ধন্যবাদও পায় নাই। কিন্তু কোন একটা প্রবলেম যদি হয়তো ভাই ওই কুমিল্লার মতো ঘটনায়
তাইলে তো ফাড়া ফেলাইতো। এখন প্রশ্ন হয়েছে ভাই, আগের যে ঘটনাগুলা ঘটতো এটা কারা ঘটাইতো? ওই কুচক্রী মহলই ঘটাইতো, নিজেরাই ঘটাইতো, ঘটাইয়া বুঝাই দিত যে এই দেশে জঙ্গি আছে, এই দেশে মৌলবাদী উত্থান হয়েছে, এবং এগুলা দেখাইয়া ওদেরকে ধইরা ওই আয়না ঘরে ভইরা জেলে ঢুকাইয়া মামলা দিয়া ওদেরকে বুঝাইতো যে দেখেন আমরা কিন্তু জঙ্গির বিরুদ্ধে আছি। আর ওই টাইমে কিন্তু আমেরিকাও জঙ্গি কোনো দেশে দেখলে এবং ওই জঙ্গির বিরুদ্ধে যদি কোনো সরকার কোনো অ্যাকশনে যেত, ওরাও হেল্প করতো, কিন্তু টাকা পয়সা বুদ্ধি দিয়া হেল্প করতো। কারণ ওই টাইমে তো ওরা ওই আফগানিস্তান আর ইরাকের সঙ্গে গুতাগুতি করতেছে। তারপরে একটা টাইমে আইসা এখন বুঝতে পারছে যে না, তাদের সব চিন্তা ভাবনা ভুল। হ্যাঁ, পশ্চিমেরা বুঝা ফেলাইছে ভাই, তাদের চিন্তা ভাবনা ভুল। এখন তাদের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক আফগানিস্তানের। হ্যাঁ, এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে, ভারতের মোদী সাহেব আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করার জন্য এক হাত না ভাই 2 হাত বাড়ায় দিয়া দাঁড়ায় থাকে। অথচ এই ভারতই কিন্তু এই তালেবানদেরকে টেরোরিস্ট বইলা আখ্যায়িত করতো আন্তর্জাতিক মিডিয়াতে, এখন তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। শুধু পশ্চিম না ভাই, পূব পশ্চিম উত্তর দক্ষিণ সবাই বুঝা ফেলাইছে এই দেশের ইসলামের উত্থান হয়েছে, জঙ্গির উত্থান হয় নাই। এই জঙ্গির ট্যাগ গুলো যে দেওয়া হয়তো আমাদেরকে, এটা তো এবার পূজাতে বুঝতে পারছেন। এবার পূজায় কোনো কিছু ঘটলো না কেন? কারণ প্রশাসন ভাই একদম তার নিজের দায়িত্ব পালন করছে, এবং রাজনীতিবিদরা, রাজনৈতিক দলরাও ভাই তাদের সঠিক দায়িত্বটা পালন করছে, যার জন্য সুন্দর পরিবেশে আমরা পূজাটা শেষ করতে পারছি। এই পূজাকে ক্যাশ করে অনেক কিছু ঘটাইতে পারতো, চেষ্টার কিন্তু ত্রুটি করে নাই, কিন্তু পারে নাই। হ্যাঁ, পারে নাই। কেন পারে নাই? আমাদের তো আসলে চোখ খুলে গেছে, আমরা তো বুঝতে পারছি ভাই। এই জঙ্গি ট্যাগ লাগাইয়া এই ব্যবসা বছরের পর বছর না ভাই, যুগের পর যুগ চালায়া গেছে। এখন আর ওই ট্যাগ দিয়া লাভ হবে না, বরঞ্চ এখন অনেকে অহংকার নিয়ে বলে আমি রাজাকার। অহংকার নিয়ে কয় তো আমি রাজাকার। রাজাকার শব্দটা এখন বিজয়ের প্রতীক হয়ে দাঁড়াইছে। কারণ এই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের রাজনীতি এই দেশে চলবে না। এই রাজনীতি যেই করবে সেই ডুববে। দেখেন, ডক্টর ইউনূস সরকার প্রমাণ করে দিল সুষ্ঠু নির্বাচন উনি করতে পারবে। এই পূজার দিকে সবাই তাকায় ছিল ভাই, আন্তর্জাতিক মিডিয়াও তাকায় ছিল। ওরা সবাই ধরে নিছে কিছু না কিছু একটা ঘটবে, কিচ্ছু ঘটে নাই। এতেই প্রমাণ হয়ে যায় ওনার অধীনে সুন্দর একটা নির্বাচন হইতে যাচ্ছে। আবার দেখেন যে ডাকসুর 2টা নির্বাচন হয়ে গেল, 2টা না 3টা, এটাও কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে। অতীতের রেকর্ড ঘাইটা দেখেন, ডাকসুর নির্বাচন এত সুন্দরভাবে কেউ করতে পারে নাই। এগুলা সব পয়েন্ট মিলায়া এই সরকারের অধীনেই নির্বাচন হবে। ভাই ব্রাদার, গেম ওভার, মাঠ ক্লিয়ার। ওই যে লেভেল প্লেইং মাঠ খুঁজতেছিলেন না সবাই, আর ওই মাঠ তৈরি করার জন্য ইউনূস স্যার জুন পর্যন্ত সময় চাইছিল 2026-এর, ওই সময় আমরা দেই নাই। তারপরে ওনার থেকে আমরা ছিনায় নিলাম কি ফেব্রুয়ারি মাসে, রোজার আগে। এখন দেখেন মজার ব্যাপার, জামাতে ইসলাম আইসা বলতেছে রোজা না ভাই, 13ই ডিসেম্বর, হ্যাঁ 13ই ডিসেম্বরে নির্বাচন হয়ে যাক। এই 13ই ডিসেম্বর চাওয়ার পিছনে কারণ কি জানেন? কারণ একটাই, 16ই ডিসেম্বরের বিজয় উৎসবটা ওনারা করতে চায়। হ্যাঁ, ওনারা ক্ষমতায় আইসা ওই বিজয় উৎসবটা, স্বাধীনতার বিজয় উৎসব ওনারা করতে চায়। এটাই ওনাদের টার্গেট। হ্যাঁ, এটাই ওনাদের টার্গেট। আর এই টার্গেটটা পূরণ করার জন্য হঠাৎ করে কি ওরা মাঠে নামলো এই 5ই আগস্টের আগে? তাই কি মনে হয় আপনাদের? নো 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 নো, না না ভাই, এই যাত্রা শুরু করছে আরো 40 বছর আগে, 35 বছর আগে। হ্যাঁ, এই 2000 সাল আসার আগেই ওনারা এই যাত্রা শুরু করছে। ওনারা তখনই মাথায় নিছে আজ থেকে 25 বছর পর, মানে এই 2025-এ আইসা আমরা ক্ষমতায় নেব। তখন থেকেই ওনারা জমি জামা কিনা বাদ দিছে, স্বর্ণ অলংকার কিনা বাদ দিছে। তখন থেকেই ওনারা মেধা কিনা শুরু করছে, মেধা। হ্যাঁ ভাই, ভিতরে ভিতরে ওই যে বলে যে গুপ্ত, গুপ্ত কথাটা কেন বলে? এই গুপ্ত কার্যকলাপ ওনারা তখন থেকে শুরু করছে, আজ থেকে 40 বছর আগে থেকে মেধা কিনা শুরু করছে। এটার মানে কি বুঝতে পারছেন? ওনারা লক্ষ্য রাখছে ওনাদের মধ্যে কোন ছেলেটা ছাত্র শিবিরের মেধাবী, ওই ছেলেটাকে কোলে তুলে নিয়ে বিদেশে পাঠায় দিছে, লেখাপড়া শিখাইছে, জ্ঞান অর্জন করার জন্য। বলে না সুদূর চীনে যাও, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, আমাদের ধর্মে তো বলে জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীনে যাও। ওরা শুধু চীনে যায় নাই ভাই, সারা দুনিয়াতে ছড়ায় ছিটায় গেছে। তার কিছুটা লক্ষণ আপনারা পাইছেন এই যে আমেরিকাতে তাহের সাহেব যেখানে বক্তব্য রাখছিলেন যে সমাবেশে, আসলে ওইটা জনসমাবেশ না, ওইটা ছিল জানেন জামাতে ইসলামেরই সমাবেশ। ওইখানের প্রত্যেকটা মানুষ যাদেরকে দেখছেন, প্রত্যেকটা মানুষই জামাতের, বাইরের কেউ ছিল না। আর ইনারাই হচ্ছে জামাতের সেই গুপ্তধন। হ্যাঁ, জামাতের গুপ্তধন। অনেক মায়ের বুকের ধন ভাই, টাকা পয়সার জন্য
উচ্চ শিক্ষা পায় না আমাদের দেশে, করতে পারে না, কিন্তু জামাত ওই মায়ের ধনটাকে নিজের বুকে টাইনা নিছে, শিক্ষা দীক্ষা দিছে, এবং ওনাদের কানের কাছে সেই আজ থেকে 30 বছর আগের থেকেই বলা শুরু করছে এই জওয়ানদের কানে কানে তোমাদেরকে এই দেশ চালাইতে হবে। এই যে দেখেন শিশির মনির সাহেব, মির্জা গালিব সাহেব, বা এই যে সাদেক কায়ুম, ওনারা এরকম একটা রত্ন, তাই না? এরকম বহু রত্ন আছে যারা ক্যামেরার সামনে আসতেছে না, পিছন থেকে কাজ করতেছে। ওরা কাজে বিশ্বাসী, আওয়াজে বিশ্বাসী না। আমরা যেমন আওয়াজ দিয়ে চলতে চাই না, আওয়াজ দিয়ে অনেক কিছু কইরা ফেলাইতে চাই, কিন্তু ওই আওয়াজে বিশ্বাসী না, কর্মে বিশ্বাসী। আর ওই কর্মটা 30-40 বছর যে চালায় আসছে কত সুন্দর ভাবে, সেটা ডাকসু নির্বাচনে তো আমরা বুঝতে পারছি। ঠিক তেমনি জাতীয় নির্বাচনও আপনারা বুঝতে পারবেন। ওই যে বলছি না, স্বর্ণ কিনে নাই, গাড়ি কিনে নাই, বাড়ি কিনে নাই, সম্পদ করে নাই, ইনভেস্ট করছে কোথায়? ওই যে জ্ঞানের পিছনে, ছাত্রের পিছনে, কারো মায়ের বুকের ধনের পিছনে। যে ছেলেটা লেখাপড়া করতে চায়, তার কাছে টাকা নাই, তাকে ওই টাকা দিয়ে হেল্প কইরা মানুষ বানায় ফিরত আনছে। কেন? এই দেশ পরিচালনা করতে হবে। এই যে অনেকে দেখেন এখন একটা প্রশ্ন সামনে নিয়ে আসছে যে ওনারা ক্ষমতায় আসলে মেয়েরা কিভাবে চলবে, শরিয়া আইন চালাইবো কিনা, কিভাবে ওনারা দেশ চালাবে, এটা ওনারা পরিষ্কার কইরা কেন বলে না, সবকিছু কেন গুপ্ত কইরা রাখে, লুকাইতে চায়? লুকাইবার কিছু নাই ভাই। এই শরিয়া আইনের 1 নম্বর দাবিটা মাইনা নিলেই হবে। এই শরিয়া আইনের ভিতরেই আছে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই। কেউ দুর্নীতি করতে পারবেন না, শরিয়া আইনের প্রথম শর্ত। এটা ধইরা নেন, এটা ধইরা নিয়ে এই একটা শর্ত পূরণ হোক। বাকি শর্ত কেমনে পূরণ হবে বা হবে না, শরিয়া আইন মানুষ চায় কি চায় না, সেটার জন্য তো শহীদ জিয়াউর রহমান রাস্তা দেখাই দিয়ে গেছে, হ্যাঁ না ভোট। ওই হ্যাঁ না ভোট দিয়ে ওনারা যাই না নিবে দেশের শরিয়া আইন দরকার আছে কি না। আপনারা এত ঘাবড়ায়েন না, এত অপব্যাখ্যা দিয়েন না। দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়বো, একটি দাবি উনাদের ছিল, একটি দাবি। মনে আছে জামাতের মঞ্চ থেকে বলছিল আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। উনাদের কাছে আর আমার কিচ্ছু চাওয়ার নাই, আমাদের জনগণের আম পাবলিকের কিচ্ছু চাওয়ার নাই, একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেন। ওই দুর্নীতির ভিতরেই সব শয়তান ঢুকে আছে ভাই। যতগুলা শয়তান এই যে ভাইগা গেছে না, তার চেয়েও 1000 গুণ শয়তান এই দেশে এখনো লুকায় রয়েছে। তারা অনেক কুচক্র চালাইতেছে, কিন্তু সব কুচক্র ফেল, গেম ওভার। এবার পূজায় সেটা বুঝাই দিছে। তার মানে কি জানেন? প্রশাসন ঘুরা দাঁড়ায় গেছে। হ্যাঁ ভাই, প্রশাসন ঘুরা দাঁড়ায় গেছে। নির্বাচনের আগে আসল রূপ দেখতে পাবেন প্রশাসনের। টুকটাক ভুল ভ্রান্তি হবে, সব মানুষের মধ্যে যেমন হয় প্রশাসনও হইতে পারে, কিন্তু সেটার বিচার হইতে হবে। যেমন জামাতে ইসলামের এক বেয়াদব এই যে রুমিন ফারহানা এবং তারেক রহমান সাহেবের ছবি দিয়া একটা বাজে ছবি করছে। আজকাল ওই যে এআই দিয়ে যেসব করে, এগুলা করার পর তার কাছে যখন প্রতিবাদ করতে গেছে সে আবার মারামারি করছে। আজকে জামাত তার কানে ধইরা বাইক করে দিছে। এ আর কোনোদিন জামাতে ইন করতে পারবে না। এমন আবার ভাইবেন না যে ওই যে অনেকেই যে বহিষ্কার করতেছে, হাজার বহিষ্কার করছে, আবার ভিতরে নিয়ে নিবে শুনতেছি, কিন্তু জামাতের একে কি নিয়ে নিবে এই বেয়াদবকে? নো, নিবে না, নিতে পারে না। জামাত ওই সিস্টেমই নাই। জামাত আর্মি সিস্টেমে চলে। আর্মিতে যেমন সিস্টেম আছে না, র্যাঙ্ক আছে না, কে ক্যাপ্টেন হবে, কে মেজর হবে, কে জেনারেল হবে, জামাতও সেম সিস্টেম ভাই। ওই সিস্টেমে চলে, ওই সিস্টেমের বাইরে কেউ যাইতে পারবে না। ওইখানে দেখেন এই যে ডিসেম্বরে আবার নির্বাচন হইতেছে, তাদের নিজেদের মধ্যে কিন্তু গণতন্ত্র আছে, প্রতি 3 বছর পর নির্বাচন হয়। এই যে ডিসেম্বরে নির্বাচন, ডাক্তার শফিকুর রহমানের অপোজিশন আরো 2 জন আছে, বা 3 জন 4 জনও থাকতে পারে। কিন্তু যতই নির্বাচন হোক, যত কিছু হোক, এই মুহূর্তে আমি জানি ওনারা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সামনে আনবে। আগো 2 ট্রাম উনি জামাতের আমির ছিল, ইনশাল্লাহ আগামী তো মানে এই ডিসেম্বরের পরও আমরা ওনাকে জামাতের আমির হিসাবেই পাবো। দেখেন জামাতে ইসলাম রাজনীতিকে না একেবারেই বিপদে ফেলাই দিছে। রাজনীতি করাটা যে সহজ কাজ না, এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। ওনাদেরকে ফলো করলে অন্যরা বুঝতে পারবেন যে আপনারা কতটা পিছায় গেছেন আর ওনারা কতটা আগায় গেছে। রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে যান যেন আপনার সন্তান বলে যে বাবা আমি রাজনীতি করব, ভবিষ্যতে আমি রাজনীতি বাইসা নিতে চাই। এমন কি কেউ আছে আপনাদের সন্তানদের মধ্যে যে আমি রাজনীতি করতে চাই, আমাকে রাজনীতি করতে দাও? করতে চাইলেও আপনি করতে দিবেন না, কারণ আপনি আপনার সন্তানকে সেভ করার জন্য বিদেশে পাঠিয়ে দিবেন, অন্যের সন্তান নিয়ে রাজনীতি করবেন। কিন্তু জামাতে ইসলাম তা করে নাই। কিন্তু ওনাদের সন্তানরাও রাজনীতিতে আছে, খোঁজ খবর নিয়ে দেখেন। ওনাদের সন্তানরাও বিদেশে গেল, লেখাপড়া কইরা আবার রাজনীতিতে আসছে। রাজনীতিতে তারা আসবেই, কারণ এই দেশ তারা চালাইতে চায়। এই স্বপ্নটা তারা দেখতেছে, এই স্বপ্নটা তারা বহুদিন যাবত দেখতেছে। আর উপরওয়ালা আমার মনে হয় এই স্বপ্নটা তাদেরকে পূরণ করে দিতে পারে। আল্লাহ হয়তো এমন ভাবতেছে যে আচ্ছা তোরা এমন চাইতেছ, ঠিক আছে তোদেরকে এবার একটা সুযোগ দেবো, দেখি দেশের মানুষের জন্য কি করস। এই সুযোগটা দিতে পারে। কি বলেন? আমার মন বলতেছে, আপনাদের মন কি বলতেছে একটু লেখা জানাবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।